18 জানুয়ারি 2025 হায়দ্রাবাদের মিরপেট পুলিশ স্টেশনে 50 বছর বয়সী এক বৃদ্ধা কুপাল্লা সুবম্মা দৌড়ে গিয়ে ঢুকলেন। তার চোখে মুখে ছিল আতঙ্ক, কারণ তার মেয়ে মাধবী গত 2 দিন ধরে নিখোঁজ। আবার কলও লাগছে না। পাশেই দাঁড়িয়ে ছিল তার জামাই গুরুমূর্তিও। জামাইয়ের চোখে মুখেও ছিল চিন্তা, যেন সে একেবারেই ভেঙে পড়েছে। কিন্তু সুবম্মা দেবী স্বপ্নেও ভাবতে পারেনি যে জামাই পাশে দাঁড়িয়ে চিন্তা করছে আসলে সেই লোকটাই তার মেয়ের নিখোঁজ হওয়ার আসল কারণ। গুরুমূর্তি শুধু একজন স্বামী নয়, সে একজন আর্মি সেনাবাহিনীর সদস্য, এবং তার এই শান্ত চেহারার পিছনে লুকিয়ে আছে এক এমন নৃশংস সত্য যা শুনলে এই ঘটনা আপনার মাথার মধ্যে এক সপ্তাহ ঘুরবে। কারণ আজ আমরা জানবো হায়দ্রাবাদের সেই ভয়ঙ্কর ঘটনা, যেখানে একজন স্বামী নিজের বউকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য এমন পদ্ধতি লাগিয়ে খুন করে যা আমরা কল্পনাও করতে পারবো না। ঘটনা শুরু হয় 2025-এর সংক্রান্তি উৎসবের সময়। 14 জানুয়ারি 39 বছর বয়সী গুরুমূর্তি নিজের স্ত্রী মাধবী এবং তার 2 সন্তানকে নিয়ে নিজের বোনের বাড়িতে যায়, যা মাত্র 2-3 কিলোমিটার দূরেই। তাদের 2 সন্তান খুবই খুশি যে তারা এই উৎসব পিসির বাড়িতে হেসে খেলে কাটাবে। সেখানে গিয়ে রাতের খাবার দাবার খেয়ে গুরুমূর্তি নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু পরের দিন অর্থাৎ 15 জানুয়ারি গুরুমূর্তি নিজের স্ত্রীকে নিয়ে আবারও তার বোনের বাড়িতে যায়। সারাদিন সেখানে কাটিয়ে রাতে বাড়ি ফেরার সময় সন্তানদের নিজেদের সাথে নিয়ে যায় না, মানে তারা এখনো নিজের পিসির বাড়িতেই আছে। কেন সে বারবার নিজের সন্তানদের পিসির বাড়িতে রেখে আসছিল? এটা কি কোনো সাধারণ দিনকালের মতোই ছিল, নাকি ষড়যন্ত্রের প্রথম ধাপ? মাধবী হয়তো বুঝতে পারেনি পরের দিন মানে 16 জানুয়ারির সকালটা হবে তার জীবনের শেষ সকাল। 16 জানুয়ারি সকাল 8টা মাধবী গুরুমূর্তির কাছে নিজের মায়ের বাড়ি যাওয়ার জন্য অনুমতি চাইছিল। 13 বছরের বিবাহিত জীবনে মাধবী গুরুমূর্তিকে সম্মান দিত এবং ভয় করত, মানসিকভাবে আবার আর্থিকভাবেও। গুরুমূর্তি ছিল খুবই রাগী স্বভাবের মানুষ। মাধবী জানতো তাকে যেতে মানা করে দেবে, কারণ গুরুমূর্তির অনুমতি ছাড়া মাধবী বাড়ির বাইরে এক পাও ফেলতে পারবে না। এদিকে মায়ের বাড়ির যাওয়ার কথা শুনে গুরুমূর্তি হঠাৎ করে রেগে আগুন হয়ে যায়। এই নিয়েই শুরু হয় তাদের মধ্যে কথা কাটাকাটি। কিন্তু মাধবী এবার আর চুপ থাকেনি, সেও প্রতিবাদ করে। কেন তোমার মন মতো চলবে সব? তোমার মন মতো তোমার বোনের বাড়িতে গেলাম, এদিকে আমার মন চাইলে নিজের মায়ের বাড়িতে কেন যেতে পারি না? তোমার ইচ্ছা না থাকলে তুমি যেও না, কিন্তু আমাকে তুমি আজ আটকাতে পারবে না। আমি চললাম, পারলে আটকিয়ে দেখাও। অন্যদিকে গুরুমূর্তির রাগের সীমা ছাড়িয়ে যায়। মাধবীকে খুবই খারাপভাবে মারধর শুরু করে। মাধবী নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও আর্মি সেনার সদস্য গুরুমূর্তির শক্তির সামনে সে হার মেনে নেয়। মার খেতে খেতে মাধবী একসময় জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু গুরুমূর্তি তখনও থামেনি। সে মাধবীর গলা টিপে ধরে যতক্ষণ না তার শেষ শ্বাসটুকু বেরিয়ে যাচ্ছে। মাধবীর কাজ শেষ হয়ে যায়। দীর্ঘ 13 বছরের সমাপ্তি ঘটল এক নিমেষেই। এবার গুরুমূর্তি নৃশংসের চরম সীমাও পার করে দেয়। খুন করার পর গুরুমূর্তি ঘাবড়ে যায়নি, বরং শুরু হয় এক বীভৎস ক্লিন আপ অপারেশন। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টানা 8 ঘন্টা ধরে মাধবীর মৃতদেহটিকে নিয়ে যায় বাথরুমের ভিতর। তারপর গেট বন্ধ করে শুরু হয় তার কাজ। এক ধারালো সবজি কাটা দিয়ে মাধবীর দেহটিকে 6 টুকরো করে। তারপর সেই টুকরো আরও ছোট ছোট টুকরো করে। এরপর এক বালতির ভিতর ইমার্শন রড দিয়ে সেই মাংসের টুকরোগুলো ততক্ষণ সেদ্ধ করে যতক্ষণ না হাড় মাংস থেকে আলাদা হয়ে যাচ্ছে। হাড়গুলো আলাদা করার পর সে নোড়া দিয়ে গুঁড়ো করে ফেলে। তারপর মাংসের টুকরোগুলো টয়লেটে ফ্ল্যাশ করে দেয়। রক্তের দাগ মোছার জন্য প্রথমে ঘরের কোনায় কোনায় অ্যাসিড ঘষে সেই আঠার মতো লেগে যাওয়া রক্তগুলো তুলে নেয়। এরপর ফিনাইল দিয়ে গোটা ঘর পরিষ্কার করে। ঘরের সব দরজা জানলা খুলে দেয়, যাতে যেটুকু গন্ধ বাকি আছে সেটুকু চলে যাক। এবার আর মাধবীর থাকা না থাকার কোনো প্রমাণই নেই। ভাবা যায় 8 ঘন্টা ধরে এই শয়তানি কাজ গুরুমূর্তি চালিয়ে যাচ্ছিল নিজের বউয়ের ওপর, শুধুমাত্র
প্রমাণ মেটানোর জন্য। বউকে এইভাবে নিশ্চিত করার পর গুরুমূর্তি একেবারে স্নান করে ফ্রেশ হয়ে যায়। সবচেয়ে অবাক করে দেওয়া বিষয়, সেই রাতেই গুরুমূর্তি নিজের এক বন্ধুর সাথে সিনেমা দেখতে চলে যায়। গাড়িতে ইয়াস করতে করতে তার চেহারায় বিন্দু মাত্র ভয় ছিল না। পরের দিন যখন দুই সন্তান বাড়ি ফিরে, সবচেয়ে প্রথমে তারা বলে, মা কই? এতে গুরুমূর্তি মিছে কথা বলে। সে বলে, তোমাদের মা ঘুরতে গেছে তোমাদের মামার বাড়ি। এরপর গুরুমূর্তি নিজের শাশুড়িকে ফোন করে, তারপর শুরু করে নিজের নাটক। সে দাবি করে ঝগড়া করার পর মাধবী বাড়ি ছেড়ে চলে গেছে নিজের মায়ের বাড়ি। তখন শাশুড়ি শুভম্মা দেবী বলে, কই না তো, এখানে তো আসেনি। তখন শাশুড়ি চিন্তায় পড়ে যায়। তখনই জামাই গুরুমূর্তিকে নিয়ে থানায় চলে যায়। পুলিশ এবং মাধবীর বাড়ির লোকজন সবাই এই গুরুমূর্তির মায়াবী কান্নার জালে আটকা পড়ে গেছিল। সবাই এটাই মনে করেছিল মাধবী ঝামেলা করে কোথাও চলে গেছে। কিন্তু কথাই আছে না, চোরের 10 দিন তো ইনভেস্টিগেশনের একদিন। পুলিশ যখন ইনভেস্টিগেশনে নামে, তখন তাদের প্রথম লক্ষ্য ছিল ওই এলাকার সকল সিসিটিভি ক্যামেরা চেক করা। পুরনো কলোনি হওয়ার কারণে সেখানে অনেকই ক্যামেরা লাগানো ছিল। কলোনির সামনে কিছু সিসিটিভি ক্যামেরা চেক করা হয়। 15ই জানুয়ারি মাধবী গুরুমূর্তির সাথে ঘরে ঢুকেছে, কিন্তু এরপরেই তাকে বের হতে আর দেখাই যায়নি। শুধু বের হয়েছে গুরুমূর্তি একা এবং বারবার পিঠে ব্যাগ নিয়ে। হয়তো সেই ব্যাগে করেই ফিনাইল এবং অ্যাসিডগুলো আনছিল। এই একটি ক্লু পুলিশের মনে সন্দেহ জাগায়। 20 জানুয়ারি গুরুমূর্তিকে থানায় ডাকা হয় অনেক জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু সেখানে বেচারা ফেঁসে যায়। গুরুমূর্তিকে এমন কিছু প্রশ্ন ধরা হচ্ছিল যেগুলোর উত্তর ঠিকভাবে দিতে পারছিল না। ঝামেলা হওয়ার পর তুমি তোমার বউকে যাওয়া থেকে আটকাওনি কেন? কেন 2 দিন ধরে তোমার 2 সন্তান পিসির বাড়িতেই পড়েছিল? কই, আগে তো এমনটা হতো না। আর সব থেকে বড় প্রশ্ন, ঝামেলার দিন সিসিটিভিতে মাধবীকে বাড়ি থেকে বের হতে দেখাই যায়নি। এর মানে ঝামেলার পরও সে বাড়ির ভিতরেই ছিল। উত্তর না দিতে পেরে পুলিশ বুঝে যায় এ তো কিছু লুকোচ্ছে। তাই পুলিশ ফরেনসিক টিম নিয়ে তার বাড়িতে গিয়ে ব্লু স্টার টেকনিক ব্যবহার করে, যে কারণে বাথরুমে থেকে খুঁজে পাওয়া যায় রক্তের দাগ। উদ্ধার হয় সেই চাকু, ইমার্শন রড এবং রক্তমাখা কাপড়। এখন গুরুমূর্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিচার হবে আদালতে। কিন্তু যে ক্ষতি সে করে গেল তা কি আর পূরণ হবে? মাধবীর 2 সন্তান এখন অনাথ। 13 বছরের বিবাহিত জীবনে এমন পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ছোটখাটো হিংসা পরে গিয়ে কত বড় বিপজ্জনক হতে পারে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আমাদের আশেপাশে থাকা মানুষদের কতটা চিনি, সমাজ কি বলবে, এই ভেবেই আমরা এই বিষাক্ত সম্পর্ক থেকে বের হতে পারি না, যার শেষ পরিণতি এমন ভয়ঙ্কর হয়। আজকের এই ভিডিও ইনফরমেটিভ লাগলেই তবেই লাইক শেয়ার করুন, সচেতনতা বাড়ানোর জন্য।